মাটি, টেরা শব্দের অর্থ মাটি, আর কোঠা শব্দের অর্থ পোড়ানো। কোটা শব্দের অর্থ পোড়ানো, টেরাকোটা শব্দের অর্থ কি তাই বলেছে না? তাহলে টেরা শব্দের অর্থ মাটি আর কোটা শব্দের অর্থ পোড়ানো। তাহলে টেরাকোটা বলতে আমরা বুঝি পোড়া মাটির ফলক, টেরাকোটা শব্দের অর্থ বলতে বুঝি পোড়া মাটির ফলক। ক্লিয়ার? তারপরে আদিম মানুষের ছবি আঁকার চিত্রপট ছিল কোনটি? আদিম মানুষের ছবি আঁকার চিত্রপট ছিল কোনটি? একদম এক কথা সহজ উত্তর। আদিম মানুষের চিত্র আঁকার ছবি আঁকার চিত্রপট ছিল কি? পাহাড়ের গুহা, দেয়াল, পাহাড়ের গুহার দেয়াল। কারণ সব প্রশ্নের অ্যান্সার আপনাদের বইয়ে নাই, এই জন্য আমি রিভিশন করে দিচ্ছি, ঠিক আছে? গুহার দেয়াল। আমরা যে আদিম মানুষের যে ছবি নিদর্শন পাই সেটাকে আমরা কি বলি? গুহাচিত্র। গুহাচিত্র। আর গুহাচিত্র বলার কারণ হচ্ছে কি, এই চিত্রগুলা পাহাড়ের গুহার দেয়ালে আঁকা ছিল। প্রত্নতত্ত্ব খননের মধ্য দিয়ে সেই নিদর্শন পাওয়া গিয়েছে। পাহাড়ের গুহার দেয়াল। আদিম মানুষের ছবির চিত্রপট ছিল পাহাড়ের গুহা। তারপরে 4 নম্বর প্রশ্ন, সাবচিত্র কাকে বলে? সাবচিত্র কাকে বলে? আমরা সংজ্ঞায়িত আকারে বলতে পারি, কোনো তলের উপর কোনো তলের উপর দাগ কেটে, আঁচড় কেটে, বা আপনারা সংজ্ঞাটা একটু শুনে নেবেন, তাহলে দেখবেন যে লিখতে সুবিধা হচ্ছে। কোনো তলের উপর দাগ কেটে, আঁচড় কেটে, বা কোনো কিছু পেস্ট করে বা প্রলেপ দিয়ে তার উপর রং লেপন করে যদি কোনো কাপড় বা কাগজ বা কোনো পৃষ্ঠতলের উপর ছাপ দেওয়া হয় সেটাকে ছাপচিত্র বলা হয়। প্রলেপ দিয়ে, পেস্ট করে, তারপর রং লেপন করে যদি কোনো পৃষ্ঠতলের উপর ছাপ দেওয়া হয় সেটাকে ছাপচিত্র বলে। প্রলেপ দিয়ে যদি কোনো পৃষ্ঠতলের উপর ছাপ দেওয়া হয়, রং লেপন করতে হবে। তো পেস্ট করার পরে এটার উপর কি রং লেপন করে যদি, কারণ কি এটাকে বলা হয় কি ডাইস। এই যে আঁচড় কেটে, দাগ কেটে, খোদাই করে যাই করি একটা তলের উপর, তল মানে কি ডাইস, এটার উপরে এই নকশা ডিজাইন তৈরি করার পরে তার উপর কি রং লেপন করতে হবে। রং লেপন করার পরে ছাপ দিলে সেটা ছাপচিত্র হবে। যেমন আমরা স্ট্যাম্প দেখি, স্ট্যাম্পের সিস্টেম কি, রাবারের ফলকটার ভিতরে লেখালেখি বা ডিজাইন কিছু কমপ্লিট করার পরে তারপরে একটা রঙের মধ্যে চুবায় তারপরে কাগজে ছাপ দিলে সিলটা বোঝা যায়, এটাকেই ছাপচিত্র বলে। এই যে ব্লক,
সাবচিত্র বলে। তারপরে আছে কি রিলিফ। রিলিফ কি আমরা কি বলতে পারি? রিলিফ কি? রিলিফ মানুষ মাঝে মাঝে বলে আমাকে একটু রিলিফ দাও, এই রিলিফ কিন্তু সেই রিলিফ না। ওই রিলিফ মানে কি আমাকে একটু একাকিত্ব থাকতে দাও। ওই রিলিফের অর্থ হচ্ছে গিয়ে আলাদা থাকা, বিচ্ছিন্ন থাকা। আর এই রিলিফের অর্থ হচ্ছে গিয়ে ডাইমেনশন। এই রিলিফ শব্দের অর্থ ডাইমেনশন। হাই রিলিফ, লো রিলিফ। এই যে টেরাকোটা, এই টেরাকোটার মধ্যে এই পদ্ধতিটা আছে। আপনি দাগ কাটলেন 1 ইঞ্চি আর দাগ কাটলেন 2 সুতা, তাইলে কি হলো? দুইটাই কিন্তু রিলিফ হলো, একটা লো রিলিফ আর একটা হাই রিলিফ। এই জন্য এই রিলিফ শব্দের অর্থ হচ্ছে গিয়ে ডাইমেনশন তৈরি। এটা আবার ডাইমেনশন তৈরি। রিলিফ শব্দের অর্থ ডাইমেনশন। একটা রোলিলি পাটটা হাই রিলিফ। একটু কোশ্চেন ভেঙে বুঝাই দিলে কি হয়, আপনি যে জানেন এইটাও এক্সামিনার বুঝলো। খালি গতানুগতিক এক কথায় প্রকাশের মতো মুখস্থ করে জান নাই, মানে 2-4টা কথা একটু এটা কি এমসিকিউ হবে না প্রশ্ন? লেখা রাইটিং। আরেকটি লিপ্ত হয়েছে কান সামগ্রী দান করা। আরেকটি কান সামগ্রী দান করা, ওই যে বন্যা দুর্গত লোকদের রিলিফ দেওয়া। না ওইটা তো মানে ওই রিলিফ না, আসছে এটা আপনার অনুদান। আসলে এটা যে ভাষা ইউজ করে দানের ক্ষেত্রে সেটা ওইটার সঙ্গে যায় না। এটার উত্তর দেবো যে এটা আমরা বাঙালি হচ্ছে কিন্তু ভাষা তৈরি করি, আমরা ভাষাবিদ তো। অর্থ থাকার না থাকারটা বললে হয়ে যায়। এই জন্য তো আমাদের এক দেশের বুলি আর এক দেশের গালি এসছে কি বুঝেন না? সমস্যা এই জায়গাটা আমরা চিন্তা করি না যে এটার অর্থবোধক জায়গা কোথায় দাঁড়াবে। ভাষাগত ওই জায়গায় যায় না। তারপরে এখন বলছে সৃজনশীলতা বলতে কি বোঝায়? এটা তো সবার জানার কথা। সৃজনশীলতা বলতে কি বোঝায় বলেন, এবার আপনারা বলেন, আমি একটু শুনি। সৃজনশীল অর্থ কি? সৃষ্টি করা নতুন কিছু। নতুন কিছু সৃষ্টি করা কিন্তু সৃজনশীলতা না। সৃজনশীলতা আমি একটা বলেছি, কিন্তু তখন সৃজনশীল হবে যখন কি মানুষ সেটাকে গ্রহণ করবে। আপনি সৃষ্টি করেছেন কিন্তু কেউ গ্রহণ করলো না, আপনি সৃজনশীল কিন্তু হতে পারলেন না। সৃজনশীল তখনই আপনার কর্ম হবে যখন সেটা মানুষ গ্রহণ করবে। অর্থাৎ সৃজনশীলতা বলতে হচ্ছে গিয়ে রুচিশীল, আনন্দদায়ক, সৃষ্টিশীল এবং কল্যাণকর কোনো কর্ম সংগঠিত হলে সেটা সৃজনশীল হয়। কি বলেছি? রুচিশীল, আনন্দদায়ক, সৃষ্টিশীল, কল্যাণকর এমন কোনো কর্ম সংগঠিত হলে সেটা সৃজনশীল হয়। মনে থাকবে, সহজ কথা কিন্তু, তাই না? রুচিশীল, আনন্দদায়ক, কল্যাণকর, দৃষ্টিনন্দন, এই যে মানে এইগুলোর মধ্যে মানে এইভাবে লিখলেই হবে জিনিসটা। সৃজনশীল মানে রুচিশীল, আনন্দদায়ক, কল্যাণকর, সৃষ্টিশীল এমন কোনো কর্ম সংগঠিত হলে সেটা সৃজনশীল হয়। আমি আজকে চিন্তাই করে এসেছি যে আপনাদেরকে আমি আজকে কোশ্চেনই করে দেব, কারণ মোটামুটি যে কটা ক্লাস করাইছি থিওরিক্যাল জায়গা দিয়ে তো আপনারা বুঝছেন বিষয়টা, কারণ যেহেতু এক্সাম সামনে এগুলো কমপ্লিট করাটা জরুরি।